নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2018 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর সিচ্চিন মুভির পার্ট 5-এর ভয়ঙ্কর কাহিনীটি। মুভির কাহিনী সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে এমনটাই মনে করা হয়। আপনাদেরকে সিচ্চিন 1-এই বলেছি, এই সিরিজের প্রতিটা কাহিনী বিশ্বজুড়ে এক আতঙ্ক ছড়ানো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত হরর মুভি। মুভির 6টা পার্ট এখনো পর্যন্ত রিলিজ হয়েছে। আমি এই মুভির 4টে পার্ট এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা এখনো সিচ্চিনের 4টে পার্টের ভিডিও না দেখে থাকেন, তাহলে এটাই বলবো, এই ভিডিও দেখার পূর্বে আমার এই চ্যানেলে দেওয়া 4টে পার্টের ভিডিও পূর্বে দেখে নিন। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। নেফায়ারের ক্যারান গ্রামকে ক্যান্সার গ্রাম নামে অভিহিত করা হতো। ক্যান্সারের মূল কারণ হিসাবে এই গ্রামের মাটিকেই দায়ী করা হয়। বিশেষত নবজাতক শিশুদের উপরে এই ক্যান্সারের প্রভাব পড়ত। এই কারণে সেই গ্রামের বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আর এই মুভির বেশিরভাগ অংশ ওই গ্রামেই শ্যুট করা হয়েছিল। কাহিনী শুরু হয় হালে নামে এক মেয়েকে দেখিয়ে, যে একটি লোককে বাবা বলে ডাকতে ডাকতে তার পিছু পিছু একটা বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। সেই বাড়ির একটা ঘরের ভিতর থেকে 4জন লোক ভয়ানক দৃষ্টিতে চেয়ে আছে। হালে সেই বাড়ির ভিতরে একটা ঘরে ঢোকার পর সে দেখে সেখানে কেউ নেই। সে ধীর গতিতে হেঁটে একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য কেউ একজন বলতে থাকে, এই দেহ তোমার নয়, তুমি আমাদের সম্পত্তি। তোমার বাবা অনেক দূরে চলে গেছে। যদি তুমি এই কাঁচের টুকরো দিয়ে নিজের চেহারা কেটে ফেলো, তাহলে তুমি তোমার বাবাকে ফিরে পাবে। কেটে ফেলো নিজের চেহারা, এক্ষুনি কাটো। হালে তখন সেই অদৃশ্য শক্তির কথা মতো কাঁচের টুকরো দিয়ে নিজের চেহারা কাটতে থাকে। ক্রমেই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। নিজের ক্ষতবিক্ষত মুখ দেখে ও প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। তক্ষুনি তার পিছনে 6 জন মানুষ আয়না হাতে দাঁড়িয়ে হালেকে নিজের চেহারা দেখাতে থাকে। হালে ভয়ে ও যন্ত্রণায় ছটপট করতে থাকে। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সেই মুহূর্তে হালের ঘুম ভেঙে যায়। বোঝা যায় হালে এতক্ষণ যা দেখেছে তা তার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবেও দেখা যায় তার মুখ দিয়ে কালো রক্ত বেরিয়েছে। শব্দ শুনে হালের মা গুলতেন পাশের বিছানা থেকে ছুটে আসে। পরদিন ইব্রু নামের এক ভদ্রমহিলা আসে হালের পিসি আজরার সঙ্গে সাক্ষাৎ করতে। আসলে গত 3 মাস ধরে আজরার সাথে ইব্রুর ভাই সেলিমের একটা সম্পর্ক চলছিল। সেই কারণে ইব্রু এসেছে সেই সম্পর্কের ব্যাপারে কথা বলতে। ইব্রু আজরার কাছে জানতে চায় তারা বিয়ের ব্যাপারে কিছু ভেবেছে কিনা, কারণ সেলিমকে এই সম্পর্কে কোনো প্রশ্ন করলে সে বলে আজরাকে জিজ্ঞাসা করতে। উত্তরে আজরা বলে তাদের সম্পর্ক 3 মাস হয়েছে, তাই সে কী বা বলবে। ইব্রু আবারও জানতে চায়। ঠিক সেই মুহূর্তে কোনো অজানা কারণে আজরার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে অমনোযোগী হয়ে ওঠে। ইব্রু এই ঘটনা লক্ষ্য করে আজরাকে বলে, তুমি কি ঠিক আছো? উত্তরে আজরা বলে সে ঠিক আছে। এরপর ইব্রু বলে, আমাদের মা গত হয়েছেন 1 বৎসর হলো। সেলিম এখনো মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি। সেই সময় সেলিম আজরাকে কল করে মনে করিয়ে দেয় আগামীকাল তাদের দেখা করার কথা। আজরা বলে তার সব কথা মনে আছে। এদিকে হালেকে দেখা যায় বন্ধ ঘরে সে একটা পুতুল নিয়ে বসে তার সঙ্গে কথা বলছে। সে বলছে, আমি নিজেকে পছন্দ করি না। আমার মনে হয় আমার রূপ, আমার চুল, এই সব কিছুই আমার নয়। তখন পুতুলটি বলে, তুমি দেখতে খুবই সুন্দর, তারা তোমাকে হিংসা করে। হালে বলে, জানো গতকাল আমি আমার স্বপ্নে বাবাকে দেখেছিলাম। তখন পুতুলটি বলে, তুমি কি করে বুঝলে ওটা তোমারই বাবা? তুমি তো কোনোদিন তোমার বাবাকে দেখোনি। হালে বলে, আমি তাকে বাবা বাবা বলেই ডাকছিলাম। পুতুলটি বলে, আমি জানি তোমার বাবা কোথায় আছে। হালে তখন অনুরোধ করে জানতে চায়, প্লিজ তুমি বলো আমার বাবা কোথায়। উত্তরে পুতুলটি বলে, যদি তুমি আমার হাতের আঙুল কেটে দাও, তাহলে আমি বলবো তোমার বাবা কোথায় আছে। হালে তার কথা মতো পুতুলের আঙুল কেটে দেয়। সঙ্গে সঙ্গে পুতুলের কাটা আঙুল দিয়ে রক্ত বের হতে থাকে। হালে সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে। পর মুহূর্তেই রক্ত অদৃশ্য হয়। তখন হালে আবারও জানতে চায়, এবারে বলো আমার বাবা কোথায়। পুতুলটি বলে, তোমার বাবা খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু সে কোথায় আছে তা এখনই বলতে পারবো না। তখন হালে হাতের পুতুলটিকে ছুঁড়ে ফেলে চিৎকার করতে থাকে। পাশের ঘর থেকে হালের মা গুলতেন ও তার দাদি সেই চিৎকারের স্বর শুনতে পায়। গুলতেন হালের দাদিকে বলে, হালের অবস্থা মোটেও ভালো না। গতকাল রাতে সে কালো রক্ত বমি করেছে। সেই কথা শুনে দাদি চিন্তায় পড়ে যায়। অপরদিকে ইব্রু চলে গেলে
আজরা তার মোবাইল নিয়ে সেলিমের ফটো দেখতে থাকে। হঠাৎ একটা শব্দ ভেসে আসে। শব্দের উৎস খুঁজতে সে পাশের ঘরে যায়। সেখানে পৌঁছালে সে দেখে দেওয়ালে ছোট এক ধরনের পোকা এমন শব্দ করছে। সেই পোকাটাকে ভালো করে দেখতে যখনই তার কাছে যায়, সেই মুহূর্তে দেওয়াল থেকে সেলিমের মতন দেখতে এক ভয়ঙ্কর কেউ চিৎকার করে বেরিয়ে আসে। আজরা ভয়ে সরে যায়। ঠিক সেই সময় লোকটি অদৃশ্য হয়। তক্ষুনি আজরার চেহারায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। তাকে দেখে মনে হয় তার উপরে জিনের প্রভাব পড়েছে। ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। আজরা যন্ত্রচালিত পুতুলের মতন খোলা দরজা দিয়ে সেই ঘরের মধ্যে চলে যায়। তক্ষুনি রক্তমাখা এক ভয়ঙ্কর চেহারা নিয়ে হালে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। সে আজরার চুলের মুঠি ধরে লম্বা চুল দিয়ে তার শরীরটাকে পেঁচিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। এতে আজরার শরীরের হাড় ভেঙে যেতে থাকে। সঙ্গে সঙ্গে সে নিজেকে অন্য এক জগতে খুঁজে পায়, যেখানে তাকে ঘিরে চারজন ভয়ঙ্কর চেহারার কিছু একটা দাঁড়িয়ে আছে। আর একজন বয়স্ক ভদ্রলোক আজরার উপরে জাদু করে চলেছে। আজরা শূন্যে ভাসছে। সে ভয়ে চিৎকার করছে। অল্পক্ষণ পর আজরা আবার নিজের জগতে ফিরে আসে ও অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তক্ষুনি ফাতেমা নামে এক ভদ্রমহিলা সেই ঘরে ছুটে এসে আজরার জ্ঞান ফিরিয়ে আনে। আজরা ফাতেমাকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলে। ফাতেমা কালা জাদু সম্পর্কে অনেক কিছুই জানতো। তাই আজরার কথা শুনে সে বলে, তোমার উপর জিনের নজর রয়েছে। শুতে যাবার পূর্বে নামাজ পড়ে পবিত্র হয়ে তারপর ঘুমাবে। পরদিন আমি নজর ছাড়ানোর জন্য বিশেষ এক ক্রিয়া করব তোমাকে নিয়ে। উত্তরে আজরা বলে, আপনি আমার জন্য একজন আশীর্বাদক। এদিকে রাত হলে সেলিম তার দোকান থেকে বাড়িতে ফিরে আসে। তার মা ও ছোট ভাই মারা যাওয়ার পর থেকে নিজের বাড়িতে সেলিম একলাই থাকত। সেলিম ঘরে প্রবেশ করে প্রথমে তার দেওয়ালে ঝোলানো মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে পিছন ফিরলে দেখে ঘরের মেঝেতে নোংরা কিছু পোকামাকড় তার মায়ের ছবিকে ঘিরে জটলা সৃষ্টি করেছে। সেলিম ভয় পেয়ে দেওয়ালের দিকে পুনরায় চাইলে মেঝেতে পড়ে থাকা সবকিছু অদৃশ্য হয়ে যায়। সেলিম নিজের চিন্তা ও ক্লান্ত ভাব কাটাতে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। গভীর রাতে সে দেখতে পায় তার মা খালি গায়ে পিছন ফিরে ঘরের মেঝেতে বসে আছে এবং তার ছোট ভাই হাতে ভর করে নিজের শরীরটাকে টেনে চলেছে। তার মায়ের পিঠের অংশ আগুনে পুড়ে ঝলসে গেছে। সামনের অংশটি একটা ছেঁড়া বস্তার অংশ দিয়ে ঢেকে রেখেছেন। তার মা তাকে বলতে থাকে, সেলিম, তুমি তোমার ভাইকে ভালোবাসোনি? কেন বাসোনি? সে জন্ম থেকে প্রতিবন্ধী ছিল, সেই কারণে কি? এরপর সে তার ছোট ছেলেকে বলে, যাও তোমার ভাইকে বলো যদি সে আজরাকে বিয়ে করে তাহলে তার গর্ভে তোমারই মতন প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করবে। তখন ছোট ছেলেটা হাতে ভর দিয়ে সেলিমের দিকে এগিয়ে আসতে থাকে। সেলিম ভয়ে চিৎকার করতে থাকে। সেই সময় তার ঘুম ভেঙে যায়। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তারপর সে বিছানা থেকে নামলে দেখে স্বপ্নে যেখানে তার মা বসেছিল সেই স্থানে অবিকল এক দেখতে একটা বস্তার কাপড় পরে আছে, অথচ সে ঘুমানোর সময় সেই বস্তার কাপড়টা সেখানে ছিল না। অপরদিকে আজরা শুনতে পায় হালের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ঘরের দরজা বন্ধ থাকায় সে হালের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। উত্তরে হালে স্পষ্ট বলে দেয়, আমি এখন বাইরে আসব না। তখন অন্য একটা ঘর থেকে হালের মা গুলতেন আসে। সে বলে তাকে ছেড়ে দাও, তার যখন ইচ্ছা হবে সে বাইরে বেরিয়ে আসবে। গত রাতে সে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছে, সেই কারণে হয়তো এমন করছে। আজরা গুলতেনকে নিয়ে তার মায়ের ঘরে যায়। তার মা বলে হালে স্বপ্নে তার বাবাকে দেখেছে, তারপর কালো রক্ত বমি করেছে, এই কারণে সে ভেঙে পড়েছে। এই কথা বলে তিনি কাঁদতে শুরু করে। তখন গুলতেন বলে, আজরা থাক এসব, তুমি তোমার ঘরে যাও। আজরা ঘরের বাইরে এলে দেখে হালে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। সে তখন হালেকে নিয়ে তার ঘরে চলে যায়। এদিকে একই সময় ইব্রু তার স্বামী আরিফের সঙ্গে বসে ডিনার করছিল। ইব্রু আরিফকে বলে আজ সে আজরার সঙ্গে দেখা করে এসেছে। সে খুবই ভালো মেয়ে, আমাদের সেলিমের স্ত্রী হিসাবে সে খুবই ভালো হবে, আর এতে সেলিম মায়ের মৃত্যু শোকটাও কাটিয়ে উঠতে পারবে। ঠিক সেই সময় পাশের ঘর থেকে ইব্রু তার বাচ্চার শব্দ শুনতে পায়। সে ঘরে পৌঁছালে দেখে তার একমাত্র মেয়ে এলিফ বেড তুলে ধরে তার নিচে কিছু একটা জিনিস খুঁজছে, আর সে বারংবার বলছে, আমি চাই না সেলিম আর আজরার বিয়ে হোক। এই কথা বলে সে ইব্রুর দিকে তাকায়, আর সেই মুহূর্তে বেডটা তার মাথায় এসে পড়ে। ইব্রু ভয়ে চিৎকার করে ওঠে। পিছন ফিরে তাকালে সে দেখে তার মেয়ে আসলে তার পিছনেই দাঁড়িয়ে আছে। তার মেয়ে বলে, তুমি কি আমাকে ডাকছিলে? আমি বাথরুমে ছিলাম। ইব্রু এলিফকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছু হয়েছে? উত্তরে এলিফ বলে, আমার পিঠে ব্যথা করছে। তখন ইব্রু এলিফের পরনের জামা সরিয়ে দেখে
পিঠে অনেকটা বড় আঘাতের চিহ্ন, যেমনটা সে একটু আগে দেখেছিল যে এলিফের উপরে বেডটা পড়ে গিয়েছিল। যদি বাস্তবে বেডটা তার পিঠের উপরে পড়তো তাহলে যেমন আঘাতের দাগ হতো এলিফের পিঠে ঠিক তেমনই দাগ। মাঝরাতে হালের দাদি নিজের ঘর থেকে বেরিয়ে বাড়ির নিচে অন্য একটা ঘরে প্রবেশ করে, যেখানে হালে তার পুতুলের সঙ্গে বসে গল্প করে। সেখানে পৌঁছে আলো জেলে তার পূর্ণ ট্রাঙ্ক থেকে একটা ছুরি ও জামা বার করে আনে। তারপর সেই জামাটাকে দেওয়ালে ঝুলিয়ে হাতে ছুরি নিয়ে ক্রোধের বশে তাকিয়ে থাকে। তখনই জামাটি থেকে কেউ একজন বলতে থাকে, এটা তোমার ভুলের কারণে হয়েছে, সবকিছুর জন্য তুমি দায়ী। দাদি বলে, আমার ছেলে চলে গিয়েছে শুধুমাত্র তোমার কারণে। ঠিক তখন হঠাৎ সেই জামা একটা বয়স্ক লোকের রূপ নেয়। সে বলে, ছেলে চলে গিয়েছে কারণ তুমি বাধা দিয়েছিলে, সে আমার সম্পত্তি, কেউ তাকে নিয়ে যেতে পারবে না। দাদি তখন ক্রোধের বশে সেই লোকটির উপর ছুরিকাঘাত করতে থাকে। তখনই লোকটি একটি ভয়ঙ্কর প্রাণীতে পরিবর্তিত হয়ে যায় এবং চিৎকার করে ওঠে। এদিকে আজরা শুনতে পায় হালে তাকে চিৎকার করে ডাকছে, কিন্তু আজরা হালেকে কোথাও খুঁজে পায় না। আজরা শব্দ শুনে বাড়ির নিচে চলে আসে। তখনই সে শুনতে পায় হালে বলছে, দাদি এই ছুরিটা এক্ষুনি ফেলে দাও। আজরা উদ্ভ্রান্তের মতন হালেকে খুঁজতে থাকে। একসময় সে দেখতে পায় ঝোপের মধ্যে কে যেন তাকে ডাকছে। সে তখন নিচু হয়ে ঝোপের মধ্যে দেখতে থাকে। সেই সময় হালের দাদি ছুরি হাতে তার পিঠের পিছন দিয়ে হেঁটে চলে যায়। আর আজরা ঝোপের মধ্যে থেকে খুঁজে পায় হালের পুতুলের মাথাটা হাতে তুলে নিতেই ভয়ঙ্কর রূপধারী তারই এক অবিকল মূর্তি আজরাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে বলে, পিছনে তাকিয়ে দেখো না। কিন্তু আজরা সেই কথা না শুনে পিছনে তাকায়। সে দেখে বিভৎসরূপী এক সেলিম তার দিকে চেয়ে আছে। তখনই আজরার ঘুম ভেঙে যায়। দরজা ধাক্কানোর শব্দ কানে আসে। সেই শব্দে হালের মা গুলতেনেরও ঘুম ভেঙে যায়। আজরা দরজা খুললে দেখে হালে ও তার দাদি দাঁড়িয়ে আছে। হালে বলে, দাদি আবার সেই ছুরি নিয়ে নিচে ঘুরছিল, আমি তাকে ধরে নিয়ে এলাম। হালের দাদি আজরাকে বলে, তোমার বাবা এসেছিল, আমি তাকে দেখতে গিয়েছিলাম। পরদিন ভোর হলে ফাতেমা আসে আজরাকে জিনের নজর হতে মুক্ত করতে। সে প্রথমে 3টে সাদা পাথর কিছুটা গুঁড়ার মধ্যে মিশিয়ে নেয়। তারপর আজরাকে বলে, এই পাথরগুলো হচ্ছে সাপের পাথর। যদি তোমার উপর জিনের নজর থেকে থাকে তাহলে এই পাথরগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। এরপর সেই পাথরগুলো পরিষ্কার করে আজরার কপালের উপর রেখে দেয় এবং সূরা পড়তে পড়তে আজরার শরীরের উপর একটা ছুরি ঘোরাতে থাকে। অল্পক্ষণ পর আজরা নিজের চোখ বন্ধ করে নেয়। ফাতেমা তখন 2 হাত তুলে দোয়া পড়তে শুরু করে। একটু পরেই দেখা যায় আজরার কপালে রাখা একটি পাথর ভেঙে মেঝেতে পড়ে গেছে। সেই দেখে ফাতেমা বলে, অনেকটা কাজ হয়ে গেছে, এখন আর আমাদের কিছু করার নেই। অপরদিকে ইব্রু বিছানা গুছাতে গুছাতে তার মেয়ে এলিফের সঙ্গে কথা বলছিল। হঠাৎ সে দেখে এলিফের পিঠের উপর একটা বিছে ঘুরছে। আর এলিফ বলছে, আমি চাই না মামা আজরা আন্টিকে বিয়ে করুক। ইব্রু ছুটে এসে এলিফের পিঠে হাত দেয়, কিন্তু সেই বিছেটাকে কোথাও খুঁজে পায় না। এলিফকে নিয়ে বাইরে এলে ইব্রু সেলিমকে কল করে বলে তাদের বাড়ি আসতে, তার সাথে বিশেষ কিছু কথা বলার আছে। উত্তরে সেলিম বলে, আগামীকাল সে আসবে, কারণ আজ রাতে আজরার সঙ্গে সে দেখা করতে যাবে। এরপর ফোন রেখে ইব্রু এলিফকে বলে, তুমি আজরা আন্টিকে পছন্দ করো না? এলিফ বলে, কই না তো, আমি তো আজরা আন্টিকে অনেক পছন্দ করি। ইব্রু এবার চিন্তায় পড়ে যায়, এসব কি হচ্ছে তার সাথে। সেদিন দুপুরবেলা হালের দাদি ঘরে একা ছিল। তখন তিনি হঠাৎ বলতে থাকেন, তারা তাকে নিয়ে যাবে, সবাইকে মেরে ফেলবে, আমি সব কিছু পুড়িয়ে ফেলবো, সবাই এমনি মরে যাবে। এই কথা বলে তিনি রান্নাঘরে চলে যায়। তারপর উনুন জেলে গরম জলের মধ্যে একটা তেলের বোতল রেখে দেয়। আগুনের তাপে বোতল গলতে থাকে। এদিকে হালেকে দেখা যায় সে ঘরে বসে তার পুতুলের সঙ্গে কথা বলছে। সে বলে, আমার আন্টি আমাকে অনেক ভালোবাসে। উত্তরে পুতুলটা বলে, সে তোমাকে ভালোবাসে না, এমনকি তোমার দাদিও না। সে জিজ্ঞাসা করে, কেন ভালোবাসে না? তখন পুতুলটা বলে, যদি তুমি আমার মুখ পুড়িয়ে দাও তাহলে বলবো। হালে বলে, না আমি পারবো না। কিন্তু পুতুলটা বলে, পুড়িয়ে দাও আমার মুখ, তা না হলে বলবো না। তখন হালে পুতুলের মুখ মোমবাতির আগুনে পোড়াতে থাকে। পুতুল বলতে শুরু করে, তোমার দাদি ভালো মানুষ নয়, তোমাকে সে মেরে ফেলতে চায়। হালে বলে, আমার দাদি ভালো মানুষ, সে অসুস্থ। পুতুল বলে, সে অসুস্থ নয়, তোমাকে মেরে ফেলতে চায়। ভয় নেই, আমরা তোমার সাথে আছি, সে তোমাকে ভয় পায়। হালি সেই কথা বিশ্বাস করে না। এদিকে দেখা যায় হালের দাদি সেই গরম তেল নিয়ে হালের দিকে এগিয়ে যাচ্ছে। পুতুলটা তখন হালের দিকে তাকিয়ে বলে, এবারে তুমি আমাকে বিশ্বাস করবে। পিছনে চেয়ে দেখো। হালে দেখে ঘরের মাঝে এসে
তার দাদি গরম তেল ঢেলে দিয়েছে। আসলে তার দাদি দেখতে পায় হালে অনেক পিছনে বসে আছে। সে হালের উপর গরম তেল ঢেলে দেয়। হালের মুখ গরম তেলে ভস্ম হয়ে যায়। আতপোড়া চেহারা নিয়ে হালে দাদির গলা চেপে ধরে। এদিকে আসল হালে দেখতে থাকে তার দাদি মেঝেতে পড়ে অদৃশ্য কারোর সঙ্গে লড়াই করছে। পুতুলটা তখন বলে, তোমার দাদি তোমাকে হত্যা করতে এসেছিল, সে দেখেছে তুমি ওদিকে বসে আছো, তাই ওখানে গরম তেল ঢেলে দিয়েছে। হালে সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তার দাদিকে চেপে ধরে। দাদি চেতনা ফিরে পায়। সে তারপর দাদিকে নিয়ে ঘরের বাইরে চলে আসে। সন্ধ্যের সময় আজরা ও সেলিম তাদের প্ল্যান অনুযায়ী একটা রেস্টুরেন্টে দেখা করে। কথায় কথায় আজরা সেলিমকে বলে, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার পরিবারের কিছু কথা তোমার জানা দরকার। সেলিম বলে, যাই হয়ে যাক, আমি তোমাকে ছাড়ার কথা ভাবতেই পারি না, তাই যা বলার নিশ্চিন্ত হয়ে বলো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কথা বলার জন্য আজরা সেলিমের সঙ্গে গাড়িতে চেপে বসে। আজরা বলে, আমাদের আদি বাড়ি কারায়ান গ্রামে, সেখানে জমি জমা নিয়ে অশান্তি হওয়ায় আমার ভাই বাবাকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায়। আজ 12 বছর ধরে সে নিখোঁজ। তারপর আমরা সেই গ্রাম ছেড়ে চলে আসি। যখন আমার ভাই পালিয়ে যায়, সে জানতো না আমার বৌদি গর্ভবতী। আমার খারাপ লাগে হালের কথা ভেবে। সে জানেও না তার বাবা আসলে তার দাদার খুনি। আমার মায়ের শরীরও ভালো নয়। সেই ঘটনার পর থেকে সে পাগল হয়ে গেছে। আমি একটা অসুস্থ পরিবারে বড় হয়ে উঠেছি। সেলিম তখন আজরার হাত ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো, সবকিছু ঠিক হয়ে যাবে। অপরদিকে হালের মা গুলতেন হালেকে শুইয়ে দেওয়ার সময় হালে তার হাত টেনে ধরে বলে, দাদি কি আমাকে হত্যা করতে চায়? উত্তরে গুলতেন বলে, না, তা কেন হবে? এই কথা বলে সে হালের দাদির ঘরে চলে যায়। দাদি বলে, আমার নাতনির তো কোনো দোষ নেই, আমার নাতনিকে কেন তোমরা কষ্ট দিচ্ছ? দোষ তো আমি করেছি, আমাকে কষ্ট দাও। তারপর গুলতেনকে বলে সেই যেন তাকে ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে দেয়। রাত গভীর হলে সেলিম আজরাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। গাড়ির শব্দ শুনে হালে ঘুম থেকে জেগে ওঠে। সে ঘরের জানালা দিয়ে দেখে আজরা এসেছে। আজরা ঘরে প্রবেশ করলে হালে বলে আজ রাতটা সে তার সঙ্গে শুতে চায়। আজরা রাজি হয়ে যায় ও হালেকে সঙ্গে করে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। অপরদিকে সেলিম নিজের বাড়িতে ফিরে সোফায় শুয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখে টেবিলের উপরে সেই বস্তার কাপড়টা পড়ে আছে। সে সেটাকে গুরুত্ব না দিয়ে বাথরুমে মুখ ধুতে চলে যায়। তখন সে দেখে তার একটা চোখ লাল। এরপর সে সেই বস্তার কাপড়টা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিজের দোকানে চলে যায়। তারপর দোকান থেকে মূল্যবান গহনা ও টাকা পয়সা সেই বস্তায় পুড়ে নিয়ে একটা নির্জন স্থানে থাকা খালের জলে সেই সব কিছু ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেলিমের ঘুম ভেঙে যায়। সে মনে করে যা ঘটেছে তা কেবলমাত্র একটা স্বপ্ন। এমন সময় নজর পড়ে পায়ের দিকে। পায়ে জুতো পরা, জুতো ভেজা, টেবিলে সেই বস্তার কাপড়টা পড়ে আছে। এরপর তার ভয় লাগতে শুরু করে। একই সময় এদিকে আজরার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে হালে তার পুতুলটাকে নিয়ে এক অচেনা ভাষায় অবিরত কথা বলে চলেছে। আজরা ভীত সন্ত্রস্ত হয়ে হালের দিকে এগিয়ে গিয়ে দেখে তার মুখের আদল বিভৎস হয়ে উঠেছে। পুতুলের বুক চিরে হাড় ফুসফুস সবকিছু বেরিয়ে পড়েছে। আজরা ভয় চিৎকার করে ওঠে। পর মুহূর্তেই সবকিছু ঠিক হয়ে যায়। আজরা দেখে হালে তার বিছানায় শুয়ে আছে। আজরা ভয়ে ভয়ে পুনরায় হালের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে সেলিম নিজের দোকানে পৌঁছে দেখে দোকানের গহনা, টাকা পয়সা সবকিছু মিসিং। পরে সে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে যেমনটা সে স্বপ্নে দেখেছিল, আসলে বাস্তবে সে নিজেই এই কাজ করেছে। দোকানে তার এক বন্ধু বসেও সেই একই ফুটেজ দেখছিল। সে বলে, এই কাজ যেহেতু তুই নিজেই করেছিস, তাই পুলিশের কাছে গিয়ে কোনো ফল হবে না। সেলিম তখন বলে, এই ঘটনা আমি স্বপ্নে দেখেছিলাম, তা কিভাবে বাস্তবে ঘটল তা বুঝতে পারছি না। এরপর বন্ধু জানতে চায় কোন স্থানে দোকানে জিনিসপত্রগুলো সে ফেলেছিল। উত্তরে সেলিম সব কিছু বললেও সেই স্থানের কথা কিছুই মনে করতে পারে না। তখন বন্ধুটি সেই বস্তার কাপড় দেখিয়ে জানতে চায় সে এটা কোথায় পেয়েছে। সেলিম বলে এই জিনিসটাও সে স্বপ্নে পেয়েছিল, তার সাথে কি হচ্ছিল তা সে কিছুই বুঝতে পারছিল না। তাই সন্ধে হলে সেলিমের বন্ধুটি সেলিমকে সঙ্গে করে একজন মহিলার বাড়িতে যায়। সেই মহিলা সেলিমের বস্তা নিয়ে একটা বড় পাত্রের মধ্যে রেখে কালো জল ঢেলে দেয়। তারপর দুটো কাঠির সাহায্য নিয়ে মন্ত্র পড়তে থাকে। অল্পক্ষণ পর পাত্রের জলে একটা ভয়ঙ্কর আবহ মূর্তি ভেসে ওঠে। সেই মুখবয়ব মহিলার সঙ্গে কথা বলতে থাকে। একটু পরেই একজন ভদ্রলোক পাশের ঘর থেকে বেরিয়ে আসে। উনি সেলিমকে বাইরে বসতে বলেন, তারা বেশি কথা বলে না,
তবে আমাদেরকে একটা নাম বলে দিয়ে গেছে, কার নাম তা পরে জানতে পারবেন। এদিকে হালে দাদির ট্রাঙ্ক থেকে পুরনো ফটো বের করে দেখতে থাকে। তখন সেই ঘরে তার মা গুলতেন আসে। হালে তার মাকে বলে, বাবা যদি আমার কথা জানতো তাহলে কি উনি আমাকে ছেড়ে চলে যেত? গুলতেন উত্তরে বলে, কখনোই যেত না। এই কথা বলে সে চলে যায়। সেই মুহূর্তে অদৃশ্য কেউ হালের কানের কাছে এসে কথা বলতে শুরু করে, তোমার বাবার জায়গায় যদি তোমার আন্টি চলে যেত তাহলে আরও ভালো হতো। তোমার দাদির মতন তোমার আন্টিও তোমাকে হত্যা করতে চায়। হালে তখন নিজের কান চেপে ধরে বলে, আমার আন্টি আমাকে অনেক ভালোবাসে, এটা হতেই পারে না, তুমি কথা বলা বন্ধ করো। রাতে সেলিম কল করে আজরাকে বলে, কিছু কথা বলার আছে যা সাক্ষাতে বলা সম্ভব। ঠিক হয়, তারা দুজনে আগামীকাল দেখা করবে। মাঝরাতে কেউ সেলিমের নাম ধরে ডাকে, যে কারণে তার ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরে দেখে তার মা বলছে, সেলিম, তুমি কেন সোনাদানা জলে ফেলে দিলে? তোমার ভাই সব দেখেছে। বিছানার উপর থেকে তার পঙ্গু ভাইটি তার মাথার চুল টেনে ধরে। সেলিম চিৎকার করে ওঠে। অল্পক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। সেলিম চোখে মুখে জল দেওয়ার জন্য বাথরুমে গেলে দেখে কোমোটে তার দোকানের সকল গহনা পড়ে আছে। সেলিম সেই গহনা বার করতে গেলে কোমোটের মধ্যে থেকে কিছু একটা সেলিমের হাত টেনে ধরে। কোমোটের ভিতরে জালের মতন অনেক কিছু জড়িয়ে যায়। সেলিম অনেক চেষ্টা করেও নিজের হাত বার করতে পারে না। তখনই তার মা তার পঙ্গু ভাইকে সঙ্গে করে সেখানে আসে। সে বলতে থাকে, আমি তোমাকে অনেকবার বলেছি সেলিম, তুমি আজরার থেকে দূরে থাকো, আজরাকে বিয়ে করো না, কিন্তু তুমি আমার কথা শুনছো না। সেলিম ভয়ে যন্ত্রণা চিৎকার করতে থাকে। অপরদিকে একই সময় হালের ঘুম ভেঙে যায়। সে দাদির ট্রাঙ্ক থেকে খুঁজে পাওয়া তাদের পরিবারের সেই পুরনো ছবিটাকে দেখতে থাকে। তখনই চারজন ভয়ঙ্কর প্রাণী চলে আসে। তার হালেকে কিছু একটা বলে। সে তখন ঘরের বাইরে চলে যায়। আর সেখানে পৌঁছে সে দেখে তার বাবা, মা, দাদা, দাদি ছবির মতন পোজ দিয়ে বসে আছে। হঠাৎ তারা হালেকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে হালে এক অন্য জগতে চলে যায়, যেখানে হালে বৃহৎ আকারের চারজন প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজন হালেকে বলে, এই ঘরের ভিতরে প্রবেশ করো। হালে তার কথা মতন সেই ঘরে ঢুকতে থাকে, যেখানে তার বাবা, মা, দাদি একে একে তার চোখের সামনে আসছিল, আবার চলে যাচ্ছিল। তারা হালেকে আরও ভিতরে প্রবেশ করতে বলে। হালে একটা ছোট্ট সুড়ঙ্গ পথে এগিয়ে যেতে থাকে। একসময় সেই সুড়ঙ্গ পথের শেষে পৌঁছে দেখে কেউ যেন তার আন্টিকে মুখে কাপড় জড়িয়ে চেয়ারে বেঁধে রেখেছে। হালে তার আন্টির মাথায় হাত দেয়। এদিকে হালে বাস্তবেও হাত রেখেছিল। আজরা সঙ্গে সঙ্গে জেগে ওঠে, দেখে হালে তার মাথায় হাত বুলাচ্ছে। পরদিন হালে তার পুতুলের সঙ্গে কথা বলার সময় অলৌকিকভাবে একটা কাগজে কালা জাদুর এক নকশা এঁকে ফেলে। এদিকে গুলতেন ও তার দাদি রুমেই বসেছিল। হঠাৎ একটা ছোট্ট প্রাণী এসে দুজনার মাথার চুল টেনে ধরে। তক্ষুনি হালে ঘরে প্রবেশ করে। হালে গুলতেনের হাতে কালা জাদুর কাগজটা দিয়ে বলে, এটা চিনতে পারছো? এবারে কিন্তু এটা কেটে দিও, তা না হলে আমিও বাবার মতন হারিয়ে যাব। গুলতেন সেই কাগজ হাতে নিয়ে কাঁদতে থাকে। অপরদিকে ইব্রু সেলিমের কোনো খোঁজ না পেয়ে ফোন করে, কিন্তু সেলিম ফোন রিসিভ করে না। বাধ্য হয়ে সন্ধ্যার সময় ইব্রু সেলিমের বাড়িতে যায়, কিন্তু সারা বাড়িতে সে কোথাও সেলিমকে খুঁজে পায় না। অবশেষে বাথরুমে পৌঁছে দেখে সেলিম রক্ত মাখা হাতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে আজরা তখন বাড়ির নিকটে এক মসজিদে পৌঁছে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। অনেকক্ষণ পর মনে শান্তি ফিরে এলে সে বাড়ি ফিরে আসে। আজরা যখন দোয়া করছিল তখন হালে বাড়িতে বসে পুতুলের মুখটা কাটতে থাকে এবং বলতে থাকে, তুই সব সময় আমার সাথে মিথ্যা কথা বলিস। উত্তরে পুতুলটা বলে, এবারে আর মিথ্যা কথা নয়, সত্যি সত্যি তোমার বাবা ফিরে আসবে। সঙ্গে সঙ্গে দরজায় কেউ নক করে। গুলতেন দরজা খুললে দেখে তার স্বামী ফিরে এসেছে। হালেও সেখানে চলে আসে আর দেখে সত্যিই তার বাবা ফিরে এসেছে। এরপর আজরা বাড়ি ফিরলে সে দেখে ঘরের মাঝে দুটো চেয়ার রাখা। সে তখন পাশের ঘরে গিয়ে দেখে তার মা ও বৌদি দাঁড়িয়ে আছে। গুলতেন বলে, আজরা দেখো তোমার ভাই ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে হালের বাবা জাহির আজরার মুখ চেপে ধরে একটা চেয়ারে বসিয়ে দেয়। গুলতেন সেই মুহূর্তে আজরার গলায় একটা অজ্ঞান করার ইঞ্জেকশন পুশ করে। আজরার শরীর ধীরে ধীরে শিথিল হয়ে যায়। আজরা গুলতেনকে প্রশ্ন করে, আমার সাথে তোমরা কেন এই রকম করছো? গুলতেন তখন বলে, তোমার বাবা, মা ও তোমার জন্য আমার ও আমার মেয়েকে বছরের পর বছর কষ্ট ভোগ করতে হয়েছে। তোমার বাবার কালা জাদুর জন্য আরও অনেকে কষ্ট পেয়েছে।
এমন কোনো খারাপ কাজ নেই যা তোমার বাবা কালা জাদুর জন্য করেনি। কিন্তু তোমার বাবা খারাপ মানুষ হলেও তোমার ভাইকে খুব ভালোবাসতো, এমনকি তোমার চেয়েও অনেক ভালোবাসতো। কিন্তু তোমার ভাইয়ের ক্যান্সার হয়ে যায়। তখন তোমার বাবা শয়তান জিনেদের সাথে একটা শর্ত করে, যদি জিনেরা তোমার ভাইয়ের রোগ ভালো করে দেয় তাহলে সে তোমাকে জিনেদের উদ্দেশ্যে কুরবানি করে দেবে। সে একা সেটা কখনোই করতে পারতো না, তাই সে আমাদেরকেও বলে। আমরাও তোমার ভাইকে বাঁচানোর জন্য তার কথায় রাজি হয়ে যাই। কয়েক মাস পর সত্যি সত্যি জিনেরা তোমার ভাইয়ের ক্যান্সার ভালো করে দেয়। শর্ত অনুযায়ী তোমাকে জিনেদের কাছে উৎসর্গ করার সময় এসে যায়। তখন আমরা তোমাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে জিনেদের মন্ত্র পড়া শুরু করি। কিন্তু জাদু শেষ হওয়ার আগেই তোমার মা তোমার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে, কারণ সে তোমাকেও অনেক ভালোবাসত। সঙ্গে সঙ্গে জিনেরা আমাদেরকে অজ্ঞান করে তোমার ভাইকে নিয়ে যায়। তারপর থেকে তোমার ভাইকে আমরা কখনোই দেখতে পাইনি। একই সময় হালে তার পুতুলের সঙ্গে পাশের ঘরে বসেছিল। সে বারবার তার পুতুলের কাছে জিজ্ঞাসা করছিল, আমার বাবা আমার সাথে কথা কেন বলে না? এতদিন পর সে ফিরে এলেও আমাকে একবারের জন্য দেখলো না। পুতুলটা তখন পুরো ঘটনা খুলে বলে। সেদিন যদি জাদু সম্পন্ন করার জন্য তোমার দাদি তোমার আন্টিকে হত্যা করত, তাহলে তুমি কখনোই তোমার বাবাকে হারাতে না। তুমি আর তোমার দাদি দুজনেই অসুস্থ, কারণ সেদিন তোমার আন্টি মারা যায়নি। যাও, তুমি তোমার আন্টিকে হত্যা করো। তোমার আন্টি মরে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। যতদিন না তোমার আন্টি মারা যাচ্ছে ততদিন তুমি আমাদের দখলে থাকবে। এদিকে গুলতেন আবার আজরাকে জিনের উদ্দেশ্যে উৎসর্গ করতে প্রস্তুত করতে থাকে। আজরা আল্লাহর কাছে বলে, তুমি আমাকে বাঁচাও। শুধু এই কথা বলে সে জ্ঞান হারায়। গুলতেন জাহির ও আজরাকে পাশাপাশি বসিয়ে মুখে কাপড় বেঁধে দিয়ে কালা জাদু শুরু করে। তারপর হালের দেওয়া সেই কাগজ নিয়ে হালের দাদার সেই মন্ত্র পড়তে থাকে। সেই মুহূর্তে দেখা যায় হালেও সেই ঘরে এসে তাদের বলা কালা জাদুতে অংশ নিয়েছে। একটু পরে হালের দাদাকেও সেই ঘরে এসে জাদুতে অংশগ্রহণ করতে দেখা যায়। গুলতেন যখন জাদু সম্পন্ন করার জন্য কাগজটা কাটতে যাবে, তক্ষুনি হালে বলে ওঠে, আমি তোমাকে অনেক ভালোবাসি আন্টি। এই কথা বলে সে নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। গুলতেনের জাদু অসম্পূর্ণ রয়ে যায়। জিনেরা রেগে গিয়ে সম্পূর্ণ ঘরটাই লণ্ডভণ্ড করতে থাকে। তারা গুলতেন ও হালের দাদিকে মারতে শুরু করে। জাহির ও আজরা কাঁপতে কাঁপতে বাতাসে ভাসতে থাকে। কিছুক্ষণ পর হালে মারা যায়। পুরো ঘরটা অন্ধকারে ডুবে যায়। যখন আলো ফিরে আসে তখন দেখা যায় সেই ঘরে আজরা ছাড়া সবাই মরে পড়ে আছে এবং জাহির আবার অদৃশ্য হয়েছে। এরপর আজরার আর কোনো সমস্যা হয়নি। 6 মাস পর সেলিম ও আজরার বিবাহ হয়। এখন আজরার একটা সন্তানও আছে। আজরা ভাইজির কথা মাথায় রেখে নিজের সন্তানের নামও রেখেছে হালে। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য